আচ্ছা, তোমরা যারা কানেক্টেড হয়েছো তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো, কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো আমরা হচ্ছে সিস্টেমের প্রথম ক্লাস করছি তোমাদের সঙ্গে। তো এখানে হচ্ছে আমরা যে কোর্সটা পড়বো, মেইনলি কোর্সের কোড হচ্ছে সিসিই 321 আর হচ্ছে 322, যেটা সেশনালের জন্য রয়েছে। আর কোর্সের যে টাইটেলটা আছে যেটা হচ্ছে কি কম্পিউটার পেরিফেরালস। তো আজকের হচ্ছে আমরা যেটা পড়বো এটা হচ্ছে একদম বেসিক যে কিছু টার্ম রয়েছে আমার এই কম্পিউটার পেরিফেরালের জন্য, এই টার্মগুলো আমরা হচ্ছে আজকে দেখবো। ঠিক আছে, এরপরে একটু ডিটেলসে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে যেটা আছে যে আমাদের টার্ম, যে নাম রয়েছে বা টাইটেলটা রয়েছে সেটার সঙ্গে কিন্তু যে টার্ম আছে সেটা হচ্ছে পেরিফেরালস একটা টার্ম রয়েছে, এবং আরেকটা রয়েছে ইন্টারফেসিং। তাহলে এই দুইটা টার্ম আসলে কি, এবং সেটা হচ্ছে আমার কম্পিউটার কমিউনিকেশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা আজকে। তো পেরিফেরালসটা আসলে কি সেটা তো আমরা আছে আমার কিছু রিকমেন্ডেড টেক্সটের জন্য, যে আমি আসলে যে টপিকস গুলো পড়াবো কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে আমি ইন্টারনেট থেকে নিয়েছি, নিয়ে পড়িয়েছি পড়াবো। তবে সেটা আমি বলে দিব যে কোনটা আসলে আমি কোন জায়গা থেকে পড়াচ্ছি। আর যদি বইয়ের কথা বলি, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা পড়াবো, এই যে রফিকুজ্জামান বইয়ের, রফিকুজ্জামানের যে বইটা রয়েছে মাইক্রো প্রসেসরস অ্যান্ড মাইক্রো কম্পিউটার বেসড সিস্টেম ডিজাইন, এটা থেকে পড়াবো। আর তারপর কিছু কিছু অংশ, যেমন তোমরা মাইক্রো প্রসেসর কোর্সটা করে আসছো, যেহেতু এই পেরিফেরাল কোর্সটা কিন্তু অনেকখানি মাইক্রো প্রসেসর কোর্সের সঙ্গে দেখবা যে ইন্টারঅ্যাক্ট করে, মানে অনেক কিছু আছে যে ওভারল্যাপ করবে অনেক টপিকস, তারপরেও আমি সেটা রিক্যাপ করানোর জন্য তোমাদের হালকা করে বলবো। আচ্ছা, তো সেখানে তোমরা কিন্তু ডাগলাস ভি হলের বইটা পড়ে এসেছো, তো ওই বইটা থেকেও কিছু কিছু টপিকস আমি এখানে অ্যাড করব। আর আছে মাথি ভান্নানের বইটা, এই বইটা থেকে ওরকম আমি হয়তো বা কিছু ইন্টারফেসের প্রোটোকল পড়ানোর চেষ্টা করব। আর জ্যোতি স্নেহের বইটা এটা আসলে একদম বেসিক লেভেলে, যে বেসিক কিছু টপিকস আমার এখানে রয়েছে, যেমন আজকের কিছু টপিকস পড়াবো সেগুলো, বা এর পরবর্তীতে হয়তো কিছু টপিকস আমি জ্যোতি স্নেহের বইটা থেকে অ্যাড করব। আচ্ছা, তো পরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে পেরিফেরালটা কি। তা আমরা বা তোমরা এটা আসলে অনেকটাই জানি যে আসলে পেরিফেরালটা কি। পেরিফেরালটা হচ্ছে মূলত যে ডিভাইস গুলোকে আমরা, আমার যে কম্পিউটার সিস্টেম, এবং কম্পিউটার সিস্টেম বলতে আমি মেইনলি বলতে চাচ্ছি যে আমাদের যে সিপিইউটা রয়েছে, এই সিপিইউর সঙ্গে যে ডিভাইসগুলো কানেক্টেড হয়ে কাজ করে সেগুলোকে আমরা বলি হচ্ছে পেরিফেরাল। নর্মাল ক্ষেত্রে আমরা যে ইনপুট ডিভাইস গুলো রয়েছে, আউটপুট ডিভাইস গুলো রয়েছে, এগুলোও কিন্তু এক একটা পেরিফেরাল। কারণ এগুলো হচ্ছে সরাসরি হচ্ছে নির্দিষ্ট একটা পোর্টের মাধ্যমে সিপিইউর সঙ্গে কমিউনিকেট করে, এবং আহ, বিভিন্ন কাজ করতে, রেসপেক্টিভ কাজ করতে হেল্প করে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার পেরিফেরাল ডিভাইস। তবে যে শুধুমাত্র ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস হবে এরকম না। পেরিফেরাল হচ্ছে যেমন আমার একটা মেমোরি পেরিফেরাল হতে পারে, যেমন র্যাম রম বা হার্ড ডিস্ক বা ফ্ল্যাশ কার্ড, এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। আবার সেই সঙ্গে দেখা যায় নেটওয়ার্কিং এর জন্য যেগুলো রয়েছে, সে নেটওয়ার্ক বা ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য যেগুলো রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমার পেরিফেরাল হিসেবে কাজ করবে, সেগুলোকে আমরা পেরিফেরাল বলবো। আচ্ছা, এখন যেটা বলা আছে যে পেরিফেরালের যে ক্যারেক্টারিস্টিক্স, মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এরা আসলে সাধারণত স্লো হয়। তো স্লো হয় কিসের রেসপেক্টে, আমার সিপিইউর রেসপেক্টে কিন্তু এগুলো স্লো হয়। এটা জাস্ট পেরিফেরালের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখছি। এখন স্লো হলে কি করতে হবে বা কি করা হয় সেটা হয়তো তোমরা হয়তো পড়ে আসছো বা আমরা পড়বো। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, পেরিফেরাল গুলো হচ্ছে সিপিইউর রেসপেক্টে পেরিফেরাল গুলো হচ্ছে স্লো, এবং এটা অনেকখানি স্লো হতে পারে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। যেমন এখানে আমার একটা এক্সাম্পল রয়েছে, যে আমি হয়তো একটা গেম খেলছি, তো গেমের যে নেক্সট লেভেল যেটা রয়েছে, আমি যে লেভেলে রয়েছি এই লেভেলের শেষ হওয়ার আগেই কিন্তু আমার কি করতে হয়, সিপিইউ কে
ওই যে নেক্সট লেভেলের ইনফরমেশন গুলো লোড করে নিতে হয়, ঠিক আছে, মেমোরিতে লোড করে নিতে হয়। তাহলে এই যে লোডিং এর ব্যাপারটা, এটা আসলে সে কোন হারে লোড করছে, যে আমার প্রথম লেভেল শেষ হয়ে গেছে বাট নেক্সট লেভেল আমি যেতে পারছি না, কারণ তখনও সিপিইউ লোড করার অবস্থায় আছে, সে হচ্ছে মেমোরিতে তখনও লোড করছে। তাহলে কি হচ্ছে, এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। তো এই প্রবলেমটা আমরা দেখবো যে কিভাবে প্রবলেমটা আসলে হ্যান্ডেল করা যায়। এটা হচ্ছে পেরিফেরালের ব্যাপার। এরপর আসলো যে, যেহেতু আমাদের টাইটেলে বলেছি মেইনলি দুইটা টার্ম, একটা হচ্ছে কম্পিউটার পেরিফেরালস আর একটা হচ্ছে ইন্টারফেচিং। এখন এই ইন্টারফেচিংটা আসলে কিভাবে করা হবে? ইন্টারফেচিং মানেই হচ্ছে কমিউনিকেট করার ব্যবস্থা করা, লিঙ্কিং আপ। ঠিক আছে, লিঙ্কিং আপ করা, কার সঙ্গে কার, সিপিইউর সঙ্গে পেরিফেরালের যে লিঙ্কিং আপ করাটা, সেটাকেই বলা হয় হচ্ছে ইন্টারফেচিং। এবং এইটা কিসের মাধ্যমে করা হয়? করা হয় হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে। তাহলে ইন্টারফেসটা কি হচ্ছে? ইন্টারফেসটা হচ্ছে আমার এই যে এতক্ষণ যেটা বললাম যে সিপিইউ এবং পেরিফেরালের কথাগুলো বললাম, তাহলে এই যে সিপিইউ এবং পেরিফেরাল রয়েছে, এদের মধ্যে এরা যে পরস্পর কমিউনিকেট করবে, কিসের মাধ্যমে কমিউনিকেট করবে, সেই যে মিডিয়াটা, সেই যে লিঙ্কটা, কমিউনিকেশন মাধ্যমটা, সেটাকেই আমরা বলবো হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, এবং এখানে বলা আছে যে ইন্টারফেসটা হচ্ছে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন। তাহলে হার্ডওয়্যারটা কি হতে পারে? হার্ডওয়্যারটা হতে পারে যেমন আমি যে পোর্টের সঙ্গে কানেক্ট করছি, ঠিক আছে, অর্থাৎ আমি আমার মাউসটাকে যে পোর্টে কানেক্ট করছি, সেটা হতে পারে হচ্ছে আমার একটা হার্ডওয়্যার। আর সফটওয়্যার হতে পারে কি, যেমন আমি তোমরা হয়তো যে কোনো প্রিন্টার ব্যবহার করো বা যে কোনো এনআইসি ব্যবহার করো, যে কোনো কিছু ব্যবহার করো না কেন, সেখানে কিন্তু তোমাকে কিছু ড্রাইভার ইনস্টল করতে হয়। তাহলে এইটা হচ্ছে আমার একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম। আর তাহলে কি হচ্ছে, এই যে ইন্টারফেসিং যেটা হচ্ছে, এটা হচ্ছে এরকম কিছু হার্ডওয়্যার এবং কিছু সফটওয়্যারের কম্বিনেশনে হচ্ছে এই লিঙ্কিং আপটা করছে, কার মধ্যে, সিপিইউ এবং পেরিফেরাল ডিভাইসগুলোর মধ্যে। আচ্ছা, এখন তাহলে এই যে কম্পিউটার পেরিফেরাল যেটা বলছি আমরা, সেটা আসলে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। এক একটা পেরিফেরালের এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, এবং সিপিইউ থেকে তো অবশ্যই সেগুলো ডিফারেন্ট হতে পারে। তাহলে কি হচ্ছে, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হতে পারে, এই ডিফারিং ক্যারেক্টারিস্টিক্স গুলো আসলে কি হতে পারে, যেটা পেরিফেরালকে সিপিইউ থেকে আলাদা করছে? এখানে হচ্ছে এগুলোর মধ্যে অনেক বেশ কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স এখানে দেয়া আছে। যেমন হচ্ছে আমার যে পেরিফেরাল যেগুলো রয়েছে এবং সিপিইউ রয়েছে, সিপিইউর স্পিড আমরা জানি, সেই ইন্টারনাল মেকানিজমে খুব দ্রুত কাজ করতে পারে, প্রসেসিং ইউনিট যেটা খুব দ্রুত কাজ করতে পারে। বাট হচ্ছে আমার যে পেরিফেরাল যেটা রয়েছে, ওর যে ডেটা ট্রান্সফার রেট যেটা, সেটা এক এক পেরিফেরালে এক এক রকম হতে পারে, সাধারণত এক এক রকমই হয়, যেটা হচ্ছে সিপিইউর থেকে আলাদা। ওকে, তারপর হচ্ছে এরা যে কোড গুলো ব্যবহার করছে বা কন্ট্রোল সিগন্যাল গুলো ব্যবহার করছে, এটাও কিন্তু আমার সিপিইউর ক্ষেত্রে একরকম হতে পারে, আর ভিন্ন ভিন্ন, একটা মাউসের ক্ষেত্রে একরকম, প্রিন্টারের ক্ষেত্রে একরকম, আবার কিবোর্ডের ক্ষেত্রে আলাদা হতে পারে। এক একটা ডিভাইস তাদেরকে যে ম্যানুফ্যাকচারার যারা রয়েছে, তারা যে ডিভাইস গুলো তৈরি করবে, তো এটা হচ্ছে তাদের যে ইঞ্জিনিয়ার, তাদের যে রিসার্চ, এগুলোর উপর ডিপেন্ড করে তারা কিন্তু আসলে এক এক রকমের সিগন্যাল প্রডিউস করতে পারে, এক এক রকমের কোড ব্যবহার করতে পারে, যেটা কিনা এক ম্যানুফ্যাকচারার থেকে অন্য ম্যানুফ্যাকচারার আলাদা হতে পারে, আলাদা হয় সাধারণত। আবার হয়তো একই ম্যানুফ্যাকচারার বাট তার ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, সেক্ষেত্রেও কিন্তু কন্ট্রোল সিগন্যাল বা কোডগুলো আলাদা হতে পারে। এরপরে যেটা আছে যে ট্রান্সমিট ডেটা ইন সিরিয়াল অর ইন প্যারালাল ফর্ম। এখন যে ডেটা ট্রান্সমিশন যেটা হবে, ডেটা ট্রান্সফার যেটা হবে, সেটা আসলে সিরিয়ালি হবে নাকি প্যারালালি হবে, এটাও কিন্তু একটা ব্যাপার। আমরা জানি যে কম্পিউটারের মধ্যে, ইন্টারনাল মাদারবোর্ডের মধ্যে বা সিপির মধ্যে যে কমিউনিকেশন গুলো হয়, এগুলো হয় কি সাধারণত ডিজিটাল ফরম্যাটে, এবং অর্থাৎ কম্পিউটার ডিজিটালি কাজ করে, এবং সেখানে সাধারণত কি হয়, প্যারালালি তারা কাজ করে। কারণ কি, নর্মাল ক্ষেত্রে প্যারালাল প্যারালাল আমরা বুঝতে পারি যে প্যারালাল আসলে খুব দ্রুত কাজ করে, বাট এখানে লিমিটেশন রয়েছে, যে প্যারালাল ফর্মে যে কাজটা হয় সেটা আসলে খুব শর্ট
ডিস্টেন্স থাকে তখন খুব ভালো কাজ করে, বাট যখন লং ডিস্টেন্স হয় তখন কিন্তু প্যারালাল ফর্মের থেকে আমার সিরিয়াল ফর্মটাই বেশি ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে আসলে এই অনেক কিছু ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে এক এক পেরিফেরালের জন্য হয়তো এক ধরনের আমার কাজের মেকানিজম থাকতে পারে, কেউ সিরিয়ালি কাজ করতে পারে, কেউ হচ্ছে প্যারালালি কাজ করতে পারে। এরপরে যে ভোল্টেজের ব্যাপার, এটাও আলাদা হতে পারে, সিপিইউ যে ভোল্টেজে কাজ করছে অন্য একটা পেরিফেরালের হয়তো তার থেকে বেশি ভোল্টেজ লাগছে আর কারো হয়তো বা কম লাগছে, এরকম হতেই পারে। যেমন হচ্ছে ইউএসবি ডিভাইস যেটা হতে পারে, আমরা ইউএসবি ডিভাইস কানেক্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু ইউএসবি ডিভাইসটার অন্য একটা আসলে পাওয়ারের সঙ্গে তাকে কানেক্টেড করতে হয় না, আমার কম্পিউটারে যে পাওয়ারটা রয়েছে সেখান থেকেই কিন্তু ও কাজ করতে পারে। বাট আমি যদি একটা প্রিন্টার কানেক্ট করি, প্রিন্টার কিন্তু আমার কম্পিউটারের যে পাওয়ারটা রয়েছে সেটাকে ইউজ করে কাজ করতে পারবে না, শুধুমাত্র সেটাই তার জন্য মানে হেল্পফুল না। এই জন্য প্রিন্টারকে কি করতে হয়, আলাদা একটা পাওয়ার সোর্সের সঙ্গেও কানেক্টেড করতে হয়। আচ্ছা, এরপর আছে স্পিডের ব্যাপারটা, এটা বলা আছে অল অপারেট অ্যাট মাচ স্লোয়ার স্পিড দ্যান দি সিপিইউ, মানে যতগুলো পেরিফেরালি হোক যে ধরনেরই হোক তারা কিন্তু সবাই সিপিইউ থেকে স্লো স্পিডে কাজ করে। তো এটা হচ্ছে আমার কম্পিউটার পেরিফেরালের ক্যারেক্টারিস্টিক্স গুলো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমার যে ইন্টারফেস রয়েছে, তাহলে ও যেহেতু মধ্যবর্তী অবস্থানে ঘটকের মতো কাজ করছে, তাহলে ও আর কিভাবে এই ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক গুলো নিয়ে কাজ করবে, কিভাবে আসলে একটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর পেরিফেরালকে আমার সিপিইউর সঙ্গে কানেক্ট করে তাদের মধ্যে কমিউনিকেশনটা এস্টাবলিশ করবে। সেজন্য ইন্টারফেসটা কি, ওর আবার কিছু ফাংশন রয়েছে, ঠিক আছে। ও শুধু যে লিংক করে দিচ্ছে এমন না, লিংক করার জন্য, লিংক করার সঙ্গে সঙ্গে কমিউনিকেশনটা এস্টাবলিশ করার জন্য যে ব্যাপারগুলো করতে হবে সেটাও কিন্তু হ্যান্ডেল করতে ইন্টারফেসের। এই জন্য বলা আছে এই যে ব্যাপারগুলো এখানে আছে এগুলো হচ্ছে ইন্টারফেসের মেইন ফাংশনস। ওকে, তাহলে ফার্স্টে আছে বাফারিং, পরবর্তীতে এটার বর্ণনা আছে, আমি নাম টার্মগুলো যাই, যেমন বাফারিং আছে, তারপরে ডেটা হচ্ছে কনভার্সন, ডিজিটাল থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটাল, আবার সিরিয়াল থেকে প্যারালাল, প্যারালাল থেকে সিরিয়াল, এরকম। আর ভোল্টেজ যেটা আলাদা আছে ওদেরকে আবার মানে মানে হচ্ছে আমার ইন্টারফেসটা, যেমন আস্কি কোড পড়েছো, আবার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মাইম পড়েছো, আহ, এরকম যে কিছু ব্যাপার থাকে যেটা কিনা আমার ডিফারেন্ট ডিভাইসের মধ্যবর্তী অবস্থানে থেকে ওদের মধ্যে একটা কমন ফরম্যাটে নিয়ে যায় এবং কমন ফরম্যাটে যাতে কাজ করতে পারে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে। তো ইন্টারফেসের কাজটাও হচ্ছে সেরকম। তাহলে বাফারিংটা কি, বা আমরা কিন্তু এটা একটা ওয়েল নোন টপিকস, আমরা জানি মোটামুটি যে বাফারিংটা কি। বাফারিংটা হচ্ছে, এবং এই বাফারিংটা হচ্ছে সবসময় হয় কি আমার ইন্টারনাল স্টোরেজ বা হচ্ছে আমার মেইন মেমোরিতে, ঠিক আছে। সাধারণত এটা হচ্ছে মেইন মেমোরিতে হয়, এবং বাফারিংটা হচ্ছে এরকম মানে টেম্পোরারি স্টোরেজ, এটাকে বলা যেতে পারে যে টেম্পোরারি টেম্পোরারি স্টোরেজ। কারণ হচ্ছে যখন আমার সিপিইউ হয়তো খুব দ্রুত কাজ করছে, যেমন আমি গেমের ক্ষেত্রে বলেছিলাম যে নেক্সট লেভেলকে সিডি থেকে সে র্যামে হচ্ছে কি লোড হচ্ছে। তা আমি যদি এই লোডিং ক্যাপাসিটি আমার ফার্স্ট লেভেল শেষ হলো তারপরে হচ্ছে লোড করা শুরু করলো, তাহলে কিন্তু একজন ইউজারকে ওয়েট করতে হচ্ছে অনেকক্ষণ, ঠিক আছে। তো এইটা আবার নেক্সট লেভেল বাদেও হয়তোবা আমি এখন যে লেভেলে রয়েছি সেক্ষেত্রে কি আমার একটা রিয়েল টাইম এনভায়রনমেন্ট রয়েছে, এখন হয়তো শুট করলাম, বাট হচ্ছে ওই শুট করার পরবর্তী যে কাজগুলো হবে সেই জিনিসগুলো দেখানোর জন্য যে লোড করতে হবে সেটা হয়তো আমার সিপিইউ করে নাই। তাহলে কি হচ্ছে আমি শুটে বসে রয়েছি, বাট 1 ঘন্টা পরে বা 5 মিনিট পরে হয়তো বা সে পয়েন্টে গিয়ে সে বুলেটটা লাগলো, এরকম হচ্ছে। তো এরকম হলে তো আসলে হবে না। তো এটার জন্য হয় কি, যা বর্তমানে একটা কাজ আমি করতেছি, যেমন হয়তো ফার্স্ট লেভেল গেমে ফার্স্ট লেভেলে কাজ করতেছি, ঠিক তখন হচ্ছে ফার্স্ট লেভেলটা শেষ হবে এই পর্যন্ত না বসে থেকে আমার হচ্ছে নেক্সট লেভেলের বা পরবর্তী এক্সিকিউট করার জন্য যে জিনিসগুলো আমাকে
আচ্ছা, তোমার হচ্ছে রেকর্ডিংটা আমি এখন অ্যালাউ করছি না, ঠিক আছে? কারণ রেকর্ডিং অ্যালাউ, তোমরা হচ্ছে ক্লাসে একটু কনসেন্ট্রেশনটা করো। আমি রেকর্ডিংটা অ্যালাউ করলাম না, ডিনাই করে দিলাম। তোমরা হচ্ছে ক্লাসে একটু মনোযোগী হও, তাহলে দেখবা যে এক্সামের খাতায় উল্টাপাল্টা কিছু লিখতে হবে না, ঠিক আছে? ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলো একটু মনোযোগ, রেকর্ডিংটা আমি অ্যালাউ করলাম না। ওকে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, সেই যে নেক্সট লেভেলের ইনফরমেশন বা নেক্সট ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য যে যে ওগুলো দরকার, নেক্সট এর যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে, সেটা আমি এখন একটা কাজ করছি, পরবর্তী জিনিসটা সে র্যাম কি করবে, সেগুলো ওই কাজটার সঙ্গে সঙ্গে সে লোড করে রাখবে। অর্থাৎ আমি যখন একটা কাজ করছি, সিপিইউটা ব্যস্ত রয়েছে, বাট সেই সময় সিপিইউর একটা অংশ হচ্ছে এই লোডিং মেকানিজম হিসেবে কাজ করবে। সে লোড করে র্যামের হচ্ছে নির্দিষ্ট কিছু জায়গায় সেটা লোড করে রাখবে। তো এই যে টেম্পোরারিলি লোড করে রাখলো, এইটাই হচ্ছে আমার বাফারিং। এবং যেখানে লোড করছে সেটাকে হচ্ছে বাফার, ঠিক আছে? এটা হচ্ছে বাফার। আচ্ছা, এরপরে এখানে সেকেন্ড যেটা ছিল আমার ফাংশন, কনভার্ট ডেটা টু অ্যান্ড ফ্রম সিরিয়াল অ্যান্ড প্যারালাল ফর্মস। জাস্ট এখানে ওই কথাটাই আছে যে যদি আমার দেখা যাচ্ছে যে আমার কম্পিউটার সিপিইউ হচ্ছে প্যারালালি কাজ করতে, বাট আমার যে পেরিফেরাল ডিভাইসটা রয়েছে সে হচ্ছে সিরিয়ালি ইনপুট দিচ্ছে, তখন ইন্টারফেসের কাজটা কি হবে? ইন্টারফেসের কাজটা হবে, যেমন এখানে রয়েছে যে আমার এই ইনপুট আসছে সিরিয়ালি। সিরিয়ালি মানে কি? ওয়ান বাই ওয়ান, ওয়ান বিট বাই ওয়ান। প্রথমে হয়তো সে ওয়ান পাঠিয়েছে, তারপরে জিরো, মানে একবারে এই সবগুলো একত্রে পাঠাচ্ছেন। বাট আমার সিপিইউ হচ্ছে প্যারালালি কাজ করছে, অর্থাৎ সে সবগুলোকে একবারে অ্যাকসেপ্ট করতে পারবে। তখন কি হচ্ছে, হয়তো এই বাফারিং এর মধ্যে, এখানে ইন্টারফেসের মধ্যে এই মেকানিজমটা থাকবে। সে কি করবে, ও আগে জানবে যে সিপিইউ আসলে একবারে কতগুলো বিট নিয়ে কাজ করতে পারে। তো দেখলো যে ও একবারে আসলে 6টা বিট নিয়ে কাজ করতে পারে, প্যারালালি 6টা বিট নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ও কি করবে, ইন্টারফেসটা এই যে সিরিয়াল ফরম্যাটে যে পেরিফেরালটা এই সিরিয়াল ফরম্যাটে ডেটা পাঠাচ্ছে, তার কাছ থেকে এই ডেটাগুলো নিবে। নেয়ার পরে সেগুলোকে কি করবে, এরকম একটা একটা করে স্টোর করবে, 1 0 1 0 1 0। করার পরে যখন দেখবে যে এখন হচ্ছে আমার সিপিইউ রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে, তা 6 বিট করে সিপিইউ, হ্যাঁ, এবং এখানে 6 বিট হয়ে গিয়েছে, তখন হচ্ছে সে এটাকে প্যারালালি ট্রান্সফার করে দিবে সিপিইউ কাছে। জাস্ট এই কাজটা করে হচ্ছে ইন্টারফেস, সিরিয়ালকে প্যারালাল নিচ্ছে। আবার উল্টো করে হয়তো দেখা যাচ্ছে ও সিপিইউ কোনো কিছু ইন্টারফেসের কাছে প্যারালালি পাঠালো, বাট ও হচ্ছে কি করবে, এটা দিয়ে একটা একটা করে পাঠাবে, একবারে সবগুলো না পাঠিয়ে এই ডিভাইসের কাছে একটা একটা করে বিট পাঠাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগ, এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। এটা কম্পিউটার যদি ডিজিটালে কাজ ফরম্যাটে কাজ করে, তাহলে এভাবে কাজ করছে 0 এবং 1 এর মধ্যে। তো যদি এরকম হয়, তাহলে সেই অ্যানালগ ফরম্যাটটাকে আমাকে কনভার্ট করতে হবে, হোক বা যে পদ্ধতি ব্যবহার করে কনভার্ট করে আমাকে ডিজিটালে নিয়ে নিতে হবে, তারপরে সিপিইউ সেটা নিয়ে কাজ করব। আবার এটা ভাইস ভার্সা, যেমন পেরিফেরালের জন্য আবার অ্যানালগ ফরম্যাটে নিয়ে কাজ করতে হবে। এই কাজটাও করে কি ইন্টারফেস। ইন্টারফেস এই কাজটা করে, বাট কিসের সাহায্যে করে, এখানে হচ্ছে যে জিনিসগুলো থাকে, এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আচ্ছা, এরপরে যেটা আছে ভোল্টেজ কনভার্সন, এটাও একই রকম ব্যাপার, যেটা বলেছি যে ডিফারেন্ট ভোল্টেজ রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো সেটা হচ্ছে ইন্টারফেস কি করবে, সে ভোল্টেজটাকে সে হচ্ছে কনভার্ট করে সিপিইউর রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ভোল্টেজটা রয়েছে সেটা নিয়ে তারপরে কাজ করবে। এরপরে এইগুলো রয়েছে সব প্রোটোকল কনভার্সন। প্রোটোকল কি? প্রোটোকল যেমন নেটওয়ার্কের ক্ষেত্রে তোমরা পড়েছো, প্রোটোকল একটা স্ট্যান্ডার্ড, একটা রুলস, ঠিক আছে? যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিভাইস জন্য সেট করা থাকে, নির্দিষ্ট এখানে যেরকম রয়েছে নির্দিষ্ট ইন্টারফেসের জন্য আমার রুলস স্ট্যান্ডার্ড সেটা। এবং এই প্রোটোকল কিন্তু এক এক ডিভাইসের এক এক রকম থাকতে পারে। সাধারণত একই প্রোটোকলের ডিভাইস স্মুথলি কমিউনিকেট করতে পারে, যদি সেটা না হয় তাহলে সেটা কনভার্ট করার ব্যবস্থা ইন্টারফেসের মধ্যে, তাহলে কিন্তু তারা কাজ করতে পারে। যেমন আমার ইউএসবি
বা ইউএসবি 1 এর পোর্ট রয়েছে, সেখানে কিন্তু ইউএসবি 3টা আমরা ইউজ করতে পারছি না। বাট আবার যেখানে ইউএসবি 3 রয়েছে সেখানে কিন্তু আমরা ইউএসবি 2 ব্যবহার করতে পারছি। বোথ আর কম্পেটিবল। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এই প্রোটোকল কনভার্সনটা আসলে হচ্ছে ইন্টারফেসের মধ্যে। আবার স্ট্যাটাস সিগন্যাল এটাও একই রকম, মানে স্ট্যাটাস সিগন্যালটাও কিন্তু এক এক ডিভাইসের জন্য এক এক রকম হতে পারে। তবে স্ট্যাটাস সিগন্যালের মাধ্যমে কি বোঝা যায়, যে একটা পেরিফেরাল যখন কমিউনিকেট করতে চাচ্ছে তখন সিপিইউ রেডি আছে কিনা, আবার সিপিইউ যখন কমিউনিকেট করতে যাচ্ছে পেরিফেরালটা রেডি আছে কিনা বা বিজি আছে কিনা। এটা হচ্ছে ভিন্ন ভিন্ন স্ট্যাটাস সিগন্যালের মাধ্যমে বুঝে তারপরে কাজ করবে, এবং এটাও করে কে, ইন্টারফেস। আচ্ছা, এরপর হচ্ছে বাফার্স এর সঙ্গে একটা টার্ম বেশ আলাদা করে উচ্চারিত হয়, সেটা হচ্ছে স্কুলার্স। ঠিক আছে, তো স্কুলার্সটা আসলে কি? স্কুলার্স এর কাজও বাফারের মতো স্টোর করা, বাট এটা হচ্ছে কোথায় স্টোর করছে এবং কিভাবে কাজ করছে সেখানে একটু পার্থক্য রয়েছে। আমরা বাফারের ক্ষেত্রে বলেছি যে এটা হচ্ছে কি মেইন মেমোরি, যেমন র্যামের মধ্যে হচ্ছে স্টোর করে রাখছে। বাট স্কুলার কি করছে, স্কুলার কিন্তু আসলে হার্ড ডিস্ক ব্যবহার, অর্থাৎ সেকেন্ডারি মেমোরিতেও স্টোর করে রাখতে পারে। এবং এই স্কুলার টার্মটা সাধারণত প্রিন্টারের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ও কি করে, যেমন বাফার্স কি করে, যে নেক্সট লেভেল, অর্থাৎ আমার কাজটাই হবে এরকম, বর্তমান কাজটা শেষ হবে, তারপরে বাফারকে চেক করবে, এরপর বাফার ইনস্ট্রাকশনটা নিয়ে সে এক্সিকিউট করবে। বাট স্কুলারের ক্ষেত্রে কি হয়, হয়তো বা এক নম্বর পার্থক্য হচ্ছে সে সেকেন্ডারি মেমোরিতে যেমন হার্ড ডিস্কে স্টোর করে রাখলো, তার মানে কি সে বেশি মেমোরি পেল, অনেক বেশি ডেটা কিন্তু সে আসলে স্টোর করে রাখতে পারলো টেম্পোরারিলি। আর বাফার যেহেতু র্যামে করছে সে কিন্তু একবারে অনেক ডেটা স্টোর করে কাজ করতে পারছে না। এই একটা পার্থক্য হয়ে গেল, দুইটা পার্থক্য। আর একটা যেটা হচ্ছে, যেমন কি বলছিলাম, যে এখানে র্যামের মধ্যে একটা করছে, হার্ড ডিস্কে একটা করছে, তো বেশি করতে পারছে, একজন কম করতে পারছে। আর হচ্ছে যখন বাফার বলেছি এটা সরাসরি মানে বাফারকে ইউজ করে কাজ করছে সিপিইউ। বাট স্কুলার কি হচ্ছে, এটা কিন্তু যখন সিপিইউটা আইডেল অবস্থায় থাকে, তো যখন বিজি থাকবে না, ফ্রি থাকবে, তখন কিন্তু এ সিপিইউটাকে কাজে লাগিয়ে কাজ করবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার প্রিন্টিং এর ক্ষেত্রে সাধারণত এরকম হয়, এবং এই মেকানিজমটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড প্রিন্টিং। ঠিক আছে, এখানে যে এগুলো বলা আছে, যেমন এখানে স্কুলারের কথা বলা আছে, এখান থেকে বা তোমরা ইন্টারনেট থেকে যেখানে পড়তে চাও পড়তে পারো। এই যে বেশ কিছু যে ফাংশনের কথা আমরা পড়ছি, এগুলো কিন্তু আমি আসলে ইন্টারনেট থেকে কিছু নিয়েছি। ঠিক আছে, আর হচ্ছে জ্যোতি স্নেহির যে বইটার কথা বললাম ওইখান থেকে এগুলো আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে পার্থক্য আছে, এবং এখানে বলা আছে যেহেতু বাফারের কথা বলেছি যে এটা দ্রুত কাজ করছে, যে বাট এখানে কি হচ্ছে, কম ইনফরমেশন স্টোর করে রাখতে পারছে, আর স্কুলে বেশি পারছে। তো সেই জন্য বলা আছে যে যদি সম্ভব হয়, যদি অপটিমাম এফিসিয়েন্সি আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, দুইটাই ব্যবহার করব, দুইটা ব্যবহার করলে অপটিমাম এফিসিয়েন্সিটা পাওয়া যাবে। ওকে, এটা আমরা দেখলাম মেন ফাংশন গুলো কি কি, আমার ইন্টারফেসটা, আমার পেরিফেরালের যে সিপিইউর সঙ্গে যে ডিফারিং ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলোকে ম্যাচ করানোর জন্য আসলে ইন্টারফেসে কি কি মেকানিজম রয়েছে সেটা হচ্ছে আমরা দেখলাম। এখন যেটা দেখবো এটা হচ্ছে কিছু ইন্টারফেস ট্রেন্ডস, আচ্ছা, আর বর্তমানে যেগুলো আসলে চলছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ওইটাই বলা আছে যে আসলে নতুন নতুন সবসময় দেখা যায় যে যেখানে আমরা আছি সেটা থেকে আমরা আসলে আরো বেশি ডেভেলপমেন্টের চেষ্টা করি। কিসের রেসপেক্টে? আমরা যদি কম্পিউটার ইন্ডাস্ট্রির কথা, আমরা আইটি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, আমাদের কি কি রেসপেক্ট হতে পারে? সাইজ কম যাতে হয়, যেমন সেটা পেন ড্রাইভ হোক, সিডি, ডিভিডি, কম্পিউটার, মোবাইল, মানে সাইজ যাতে হচ্ছে আমার ছোট হয়, বাট স্পিডটা যাতে বেশি হয়, আবার সেই সঙ্গে খরচটা যেটা রয়েছে সেটাও যাতে কম হয়। তো এইগুলো হচ্ছে, এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমার আসলে ইন্টারফেসের ডেভেলপমেন্টটা হয়। এইরকম করেই কিন্তু আমার ইউএসবি 0, 1, 2 বর্তমানে 3-তে চলে এসেছে। ঠিক আছে। আর ওয়্যারলেস কমিউনিকেশন, যে ইন্টারফেসের কথা আমরা বললাম যে ডিরেক্টলি কানেক্টেড হয়ে ওয়্যারের মাধ্যমে কানেক্টেড হয়ে কাজ করছে। বাট আমরা কিন্তু এটাও জানি যে আমরা
ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মাউস এগুলোও কিন্তু ব্যবহার করছি। তার মানে হচ্ছে ইন্টারফেসিং এর মধ্যে কিন্তু এই ডেভেলপমেন্টটা হয়েছে, যেটা ওয়্যারলেস কমিউনিকেশন হিসেবে আমরা দেখব। এবং এই ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে আমরা আলাদা একটা কোর্স রয়েছে তোমাদের 7th 8th সেমিস্টারে, সেখানে এটা ডিটেলস পড়বা। বাট আমরা আজকের এই রেসপেক্টে আমরা পড়তে পারছি আসলে ওয়্যারলেস কমিউনিকেশনটা আসলে কি হতে পারে। আচ্ছা, এখানে বিভিন্ন ইন্টারফেসের স্ট্যান্ডার্ডস রয়েছে যেগুলো আসলে আসলে অবসলিট হয়ে গেছে বর্তমানে। কিছু কিছু ডিভাইস হয়তো এখনো আছে, তোমরা তো এগুলো শুনছো দেখছো। RS-232, SCSI, আইডি, এরকম অনেকগুলো রয়েছে। তো বর্তমানে 1 2 + 3 ইউনিভার্সাল সিরিয়াল বাস এটাই বেশি চলছে। ওকে। আচ্ছা, এগুলো এখানে রয়েছে। এখানে যদি USB 3 পর্যন্ত আছে, ওইটা অ্যাড করা হয় নাই, এখানে রয়েছে। আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে সাধারণত এই যে ওয়্যারলেস কমিউনিকেশন যেটা হয় সেটা হয়, এক হতে পারে ইনফ্রারেড লাইটের মাধ্যমে, অথবা রেডিও ওয়েভস এর মাধ্যমে, মাইক্রোওয়েভের মাধ্যমে। ঠিক আছে? তো ইনফ্রারেড এর মাধ্যমে যেটা হয় সেটা যেমন আমার টেলিভিশনের ক্ষেত্রে হতে পারে, সেটা মাউসের ক্ষেত্রে ওইটা হতে পারে পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ মাঝখানে যদি কোনো বাধা থাকে তাহলে সেটা কাজ করবে না। লাইন অফ সাইট, যেমন আমার টিভির ক্ষেত্রে কি ওখানেও একটা লাইন এলইডি আছে আমার, আর হচ্ছে রিমোটেও একটা এলইডি রয়েছে। যদি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড আমরা করতে পারি তখন কিন্তু এই কমিউনিকেশনটা এস্টাবলিশড হয়। তবে ইনফ্রারেডের তুলনায় বর্তমানে আসলে আমার এই যে কমিউনিকেশন, এটার ক্ষেত্রে রেডিও ওয়েভটাই বেশি ব্যবহার করা হয়, ইনফ্রারেড এখন আর ব্যবহার করা হয় না। টিভির ক্ষেত্রে হয় ঠিক আছে, বাট কম্পিউটার ইন্ডাস্ট্রিতে আমরা যখন ওয়্যারলেস কমিউনিকেশনটা করছি, এখানে কিন্তু রেডিও ওয়েভটাই বেশি ব্যবহার করা হচ্ছে। এবং এই রেডিও ওয়েভ ব্যবহার করার দুইটা টেকনিক হচ্ছে কি, একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ কি কম রেঞ্জে কাজ করছে, ঠিক আছে। বাট এটা হচ্ছে পার্সোনাল যে কোনো ডিভাইসকে আমি সরাসরি আসলে কানেক্ট করতে পারছি, যে কোনো আমার ফাস্ট ডেটা ট্রান্সফারের জন্য। ঠিক আছে, আবার কোনো হ্যাজার্ড ছাড়া, ঠিক আছে, আমরা করতে পারছি। এখানে কি ডিসেন্ট্রালাইজড একটা মেকানিজম রয়েছে। আর ওয়াইফাই এর মধ্যে হচ্ছে আমার এটা কি বেশি রেঞ্জে কাজ করছে, যেমন 50 মিটার, 20 15 মিটার এরকম করে কাজ করছে। বাট এখানে হচ্ছে আমার বেশ কিছু আলাদা আলাদা ইনস্টলমেন্ট রয়েছে, সেগুলো আলাদা করে রাউটার বা ওয়ারিং, এগুলো অনেক কিছু আসলে আমার ইনস্টল করতে হচ্ছে, তারপরে কাজ করছে। বাট দুইটার ক্ষেত্রেই কিন্তু আমার এই ওয়্যারলেস কমিউনিকেশনটা পসিবল, এবং দুইটার আলাদা আলাদা উপকারিতা অপকারিতা রয়েছে। আচ্ছা, এখানে ওই ব্যাপারগুলো আমার এখানে রয়েছে, ওয়াইফাই ওইগুলো রয়েছে। আচ্ছা, এরপরে এই যেটা আমরা বললাম যে ইনপুট পেরিফেরাল রয়েছে, আউটপুট পেরিফেরাল রয়েছে, সেটার সঙ্গে মেমোরি পেরিফেরালও রয়েছে। অর্থাৎ হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক তো এখন আর নাই। এই যে হার্ড ডিস্ক বলি, সিডি রম, ডিভিডি, ব্লুরে ডিস্ক, তার এগুলো সবকিছুই কিন্তু আমার মেমোরি পেরিফেরালের মধ্যে পড়বে। এরপরে হচ্ছে এই যে হার্ড ডিস্কটা তো চলছে, বাট বর্তমানে কি এসএসডি চলছে বেশি, তাই না? এসএসডি আমরা ইনস্টল করছি। কারণ কি? কারণ এসএসডি যেমন সাইজ ছোট হতে পারে, বাট আমার ইফেক্টিভ বেশি বলতে আমার স্পিডটা অনেক বেশি পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে কোনো সলিড স্টেট, মানে এখানে হচ্ছে কোনো মুভিং পার্ট থাকে না। ঠিক আছে, মুভিং পার্ট থাকে না বিধায় এটা আসলে নষ্ট হয় খুব, ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, কম হয়, যেহেতু এখানে ঘর্ষণের ব্যাপারটা থাকে না, সে কারণে। তো এটা আসলে বর্তমানে চলে আসছে। আর হচ্ছে আমরা ফ্ল্যাশ মেমোরি হিসেবে ব্যবহার করি, ইউএসবি ডিভাইসে আসছে। আবার হয়তো বিভিন্ন ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা হোক যেখানে হোক, এখানে হচ্ছে মেমোরি কার্ড হিসেবেও আমরা এই ফ্ল্যাশ কার্ড গুলো ব্যবহার করছি, যেগুলো সবই হচ্ছে কি সলিড স্টেট ডিভাইস। এখানে ওইগুলো কথাই বলা আছে। আচ্ছা, এখানে যেমন ওই যে সলিড স্টেট ডিভাইসের বিভিন্ন ফিচার, তারপর অ্যাডভান্টেজ কথা বলা আছে, এটা তোমরা দেখে দেখতে বুঝতে পারবা। আর এই যে ডিভিডি, এটার পার্থক্য হচ্ছে একরকম, যে ডিভিডি অবশ্যই ভালো, বা ডিভিডি থেকে আমরা এই মুভি গুলো আছে, ফিনিশন যে ভিডিও গুলো আছে সেগুলো করতে পারি এবং ভিউ করতে পারি।
আচ্ছা, ওই যেটা আমি এর আগে বললাম যে আসলে এই যে ডিভাইসের ডেভেলপ হচ্ছে সেটা আসলে কিসের স্পিড, এক হচ্ছে স্পিড বাড়বে, রিড করবে রাইট করবে, এবং সেই দুইটার ক্ষেত্রেই স্পিডটা যেন বাড়ে, ফিজিক্যাল সাইজটা যেন কম হয়, এবং কস্ট পার ইউনিট অফ স্টোরেজটাও যেন কম হয়। আচ্ছা, এরপরে এখানে এই যে ডেভেলপমেন্ট রেঞ্জ সম্পর্কে যে কিছু কনক্লুশন করা আছে এটা তোমরা হচ্ছে দেখে নিও। আচ্ছা, এরপরে এই যে টাইপস অফ কম্পিউটার্স যেটা রয়েছে, এই টপিকস থেকে পরে যেগুলো পড়াবো সেটা পড়াচ্ছি আমি রফিকুজ্জামানের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার থেকে। ঠিক আছে, রফিকুজ্জামানের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি এগুলো পড়াচ্ছি। তো এখানে আসলে কম্পিউটার যে টাইপ গুলো রয়েছে এটা বেসিক ধারণা আমরা সবাই জানি। তো আমি যে কম্পিউটারটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি মাইক্রো কম্পিউটার, যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট প্রসেসিং ইউনিট থাকে এবং সেটার মাধ্যমে আমরা কাজ করব, এবং মাইক্রো কম্পিউটার মানে স্মলেস্ট কম্পিউটার যেটা, সেটা সিঙ্গেল মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করবে। এবং এই যে মাইক্রো প্রসেসরের কথা যেটা থাকে আমার মাইক্রো কম্পিউটারের মধ্যে, ডেস্কটপ ল্যাপটপ গুলোতে এইটা কত ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে, এটাও আমরা পাচ্ছি যদিও। যেমন এটা বিট নিয়ে কাজ করবে, বিট বাইট ওয়ার্ড, এই যে বিসিডি আজকে এরকম বিভিন্ন নিয়ে কাজ করবে। তাহলে বিট আমরা জানি 0 1, বাইট হচ্ছে কি 8টা বিট নিয়ে একটা বাইট হয়। ওয়ার্ডের ক্ষেত্রে আসলে অনেকেই এরা এই ভুলটা করে, ওয়ার্ড মানেই অনেকে মনে করে ডাবল বাইটস, 2 বাইটস অর্থাৎ 16 বিটস। আসলে এই ওয়ার্ড 16 বিট হবে কিনা এটা কিন্তু ফিক্সড না। যেমন বিট ফিক্সড, বাইট ফিক্সড, 8টা বিট করে হবে, রাইট? বাট ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এটা আসলে আমার প্রসেসর রয়েছে ও হচ্ছে একবারে কত বিট হ্যান্ডেল করতে পারে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে ওয়ার্ড হয়। 16 বিট, 30 বিটস, 64 বিটস, যে কোনো সংখ্যক হতে পারে প্রসেসরের উপরে। এরপরে যে আনসাইন্ড সাইন্ড যেটা রয়েছে, এটা যেমন যে বাইনারি নাম্বারগুলো রয়েছে, এটা যদি শুধু পজিটিভ নাম্বার জন্য হয় তখন হচ্ছে কি আনসাইন্ড রিপ্রেজেন্টেশন, আর যদি নেগেটিভ নাম্বারও থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে সাইন রিপ্রেজেন্টেশনটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এটা বোথ ফর পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বারস। এখন এই সাইন রিপ্রেজেন্টেশনটা আবার 3 ভাবে হতে পারে: সাইন ম্যাগনিটিউড, ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এখন এই যে সাইন ম্যাগনিটিউড এবং ওয়ানস কমপ্লিমেন্ট ফর্ম, এখানে একটু প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি? এখানে আমরা যেরকম দেখি যে 0 1 2 3 এরকম রয়েছে, অর্থাৎ 0 মানে কি +0 - 0, দুইটা কিন্তু একই কথা, রাইট? তাই না? আচ্ছা, বাট এই সাইন ম্যাগনিটিউড ফর্মে একটা জিরোর আমার দুইটা আলাদা আলাদা বিটের রিপ্রেজেন্টেশন রয়েছে, এবং ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমার এরকম রয়েছে। এই জন্য এদেরকে বলা হয় কি অ্যাম্বিগুয়াস, অর্থাৎ দ্বিত্বতা রয়েছে। একটাই সংখ্যা বাট সেটা দ্বিত্বতা রয়েছে, একটা বিট রিপ্রেজেন্টেশন +0 জন্য আরেকটা। বাট টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে এটাকে বলা হয়েছে আনঅ্যাম্বিগুয়াস, অর্থাৎ 0 জন্য একটা রিপ্রেজেন্টেশনই রয়েছে। আচ্ছা, এবং যেভাবে করা হয় এভাবেই আছে, ওটা পারবা। আর ম্যাগনিটিউডের যেমন এখানে দেখো যে +-0 জন্য ফরম্যাট এটা থাকলে, আর এইটা থাকলে তখন বোঝা যাবে +0। ওয়ান্স কমপ্লিমেন্টেও -0 হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে ম্যাগনিটিউড হচ্ছে 1 তারপরে 5টা 0, 6 বিটের জন্য। আর এইটার ক্ষেত্রে 1 তারপরে 5টা 1 -0-র জন্য, আর +0-র জন্য এরকম। বাট টুস কমপ্লিমেন্টে কি হচ্ছে, আমার এক শুধু ফরম্যাট আছে +0 হিসেবে, +0 -0 সব একই ফরম্যাট, যেটা হচ্ছে 16 0। ঠিক আছে, এই জন্য টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট করার মতো করা হয় বাইনারি রিপ্রেজেন্টেশনের জন্য। এখানে জাস্ট ওই রেঞ্জটাই পাচ্ছি, এটা আসলে আমরা এখান থেকে দেখতে পারি। এইটার রেঞ্জ হচ্ছে -2 টু দি n - 1, এইটা
এটারও রেঞ্জ ওরকম, বাট এইটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে প্রথমটাতে, অর্থাৎ -32 থেকে +31 যখন আমরা কম্পেয়ার করব। আর এখানে -31 থেকে +31, এটাও -31 থেকে +31। আচ্ছা, তাহলে এইটা দেখলে আসলে আমরা ভালো বুঝতে পারবো যে আসলে এই সাইন ইন্টিজারের মধ্যে বাইনারি ম্যাপিংটা কিরকম হয় সাধারণত। তো বিট রিপ্রেজেন্টেশন 4 বিটের মতো এখানে রয়েছে, অর্থাৎ 4টা জিরো থেকে শুরু করে 4টা ওয়ান। যখন এটা আনসাইন্ড হয় তখন কিন্তু এটা দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। জিরো থেকে শুরু করে 15 পর্যন্ত এখানে রয়েছে, অর্থাৎ 4টা ওয়ান মানে হচ্ছে 15কে রিপ্রেজেন্ট করছে যখন আনসাইন্ড। বাট যখন সাইন্ড তখন কিন্তু আমার এই 0 থেকে 7 পর্যন্ত আসার পরে -8 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আবার -8, অর্থাৎ এটা 8 বিটের জন্য, 4 বিটের জন্য। 4 বিট, এই যে ওখানে 4 বিট ভ্যালু রয়েছে এগুলোর জন্য, ঠিক আছে। তাহলে এখানে 4টা ওয়ান দিয়ে সাইন্ডের ক্ষেত্রে -1কে রিপ্রেজেন্ট করছে, আর আনসাইন্ডের ক্ষেত্রে 15কে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিসিডি যেটা রয়েছে, বাইনারি ডেসিমাল, এটা হচ্ছে দুইটা ভার্সন থাকে, প্যাকড একটা, আর হচ্ছে কি আনপ্যাকড। তো আনপ্যাকডে হচ্ছে কি হয়, নর্মাল ক্ষেত্রে আমরা যে বিসিডি জানি সেটা হচ্ছে প্যাকড ভার্সন, ঠিক আছে। অর্থাৎ 4টা বিট নিয়ে একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, এটা প্যাকড ভার্সন, এটাই বেশি ব্যবহার করা হয়। তবে যদি কোথাও কোথাও হয়তো 8 বিট দিয়ে একটা বিটকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, একটা ডেসিমাল ডিজিটকে রিপ্রেজেন্ট করা হয় 8টা দিয়ে, তখন সেটাকে বলা হয় আনপ্যাকড বিসিডি। আর যখন 4টে রিপ্রেজেন্ট করা হবে সেটাকে বলা হবে প্যাকড বিসিডি। আজকি সম্পর্কে আমরা জানি যে আমাদের যতগুলো ইউজেবল ক্যারেক্টার্স রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে মানে এ বি সি ডি এগুলো রয়েছে, এগুলোকে আমরা ইন্টিজারের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। এরপর সেই ইন্টিজারের জন্য আবার আলাদা বিট রিপ্রেজেন্টেশন রয়েছে, সেটাকে ব্যবহার করি। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এখন এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা মাইক্রোপ্রসেসরের মধ্যে আসলে কিভাবে হ্যান্ডেল করা হয়। এখন আমরা এটা সবাই জানি যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের হচ্ছে 3টা অংশ থাকে, অর্থাৎ দশমিক ভ্যালু 3টা জিনিস থাকে। এটা তোমরা প্রোগ্রামিং এর মধ্যেও পড়ে আসছো। একটা হচ্ছে সাইন, অর্থাৎ সেটা পজিটিভ নাকি নেগেটিভ। একটা হচ্ছে এক্সপোনেন্ট, অর্থাৎ টু দি পাওয়ার যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেমন 2 টু দি পাওয়ার কত বা 10 টু দি পাওয়ার কত, এইটাকে বলা হয় এক্সপোনেন্ট ভ্যালু। আর যেটা মেইন ভ্যালু থাকে সেটাকে বলা হয় মান্তিসা। তাহলে এই যে এই একটা ভ্যালু রয়েছে ডেসিমাল ভ্যালু, এটার ক্ষেত্রে যে মাইনাসটা রয়েছে এটা হচ্ছে আমার সাইন কম্পোনেন্ট 2.5। এটা হচ্ছে আমার মান্তিসা, অনেকে ম্যান্টিসা অনেকে মান্তিসা বলে, মান্তিসা কম্পোনেন্ট। এরপরে এই যে 10 টু দি পাওয়ার মাইনাস আছে, এই যে -2 যে ভ্যালুটা রয়েছে এইটাকে বলা হবে এক্সপোনেন্ট কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে এটা ডেসিমাল ভ্যালুর জন্য, বাইনারির জন্য এরকম সেট করা রয়েছে। তাহলে আমরা যে কোনো একটা ডেসিমাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কিভাবে আসলে একটা মাইক্রোপ্রসেসর হ্যান্ডেল করে, অর্থাৎ 8 বিটের প্রসেসর বা থেকে শুরু করে 64 বিটের প্রসেসর আসলে কিভাবে কনভার্ট করে নেয় সেটা একটু দেখি। তো এখানে হচ্ছে সেই কনভার্সন প্রসিডিওরটা। অ্যান্টিসাটা যদি আরেকবার বলতেন। হ্যাঁ, বুঝতে পারিনি, আবার একটু বলো। আগের স্লাইডের ম্যান্টিসা ওই পার্টটা যদি আরেকবার। ম্যান্টিসা হচ্ছে এই যে মেইন ভ্যালুটা, যেমন এই যে এইটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, ঠিক আছে। তো ডেসিমাল ভ্যালু যেমন -2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তো এটার যে 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে সাইন কম্পোনেন্ট, আর এই যে পাওয়ার যেটা রয়েছে এটা হচ্ছে এক্সপোনেন্ট কম্পোনেন্ট। আর এই যে 2.5 এই ভ্যালুটা হচ্ছে মান্টিসা কম্পোনেন্ট, অর্থাৎ এইটা হচ্ছে আমার বেস যে ভ্যালুটা রয়েছে সেটার সঙ্গে আমার হয়তো বা ডেসিমালের জন্য 10 টু দি পাওয়ার একটা ভ্যালু আছে, আবার হয়তো বাইনারির জন্য একটা ভ্যালু থাকবে। ম্যাম ম্যাম তাহলে আমরা কিন্তু এখানে, জানি। হ্যালো ম্যাম, হ্যাঁ, তাহলে এখানে এক্সপোনেন্ট কি 10 টু দি পাওয়ার -2 এটাই? 10 না, -2। তাহলে ম্যাম 10 তো তাহলে মান্তিসা মানে 2.5 ইন্টু 10, তাহলে এই দুইটা না, মিলে শুধু 2.5টা হচ্ছে মান্তিসা।
তাহলে 10টা কি ম্যাম? 10টা হচ্ছে বেজ। কারণ আমরা তো যে কোনো সংখ্যাকেই কিন্তু 10 এর ডেসিমাল সংখ্যাকে 10 এর বেজে নিতে পারি না। জি ম্যাম। এটা হচ্ছে সেই বেজ, ঠিক আছে। -2 মানে কি, এখানে এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে -2, তাই না? জি ম্যাম, বুঝছি বুঝছি, এবার বুঝছি। এরকম একটা ব্যাপার। তা আমার ডেসিমালের যেরকম থাকে, আমার বাইনারির ক্ষেত্রে এরকম হবে, এবং সেটা হবে কি, বাইনারির ক্ষেত্রে বেজ থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার, এবং 2 এর রেসপেক্টে হবে আর কি। তাহলে আমার এই যে ভ্যালু, এটা তো ডেসিমাল ভ্যালু, তাহলে আমার প্রসেসর এই ধরনের ডেসিমাল ভ্যালুকে কিভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমরা দেখব। এখন এইখানে প্রসিডিউরটা রয়েছে, প্রসিডিউরটা আমি জাস্ট একটা ম্যাথমেটিক্স এর মাধ্যমে দেখাই। আচ্ছা, এখন এই ম্যাথমেটিক্স দেখার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে। যেমন এখানে একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটাকে বলা হয়েছে 8 বিটের ফ্লোটিং পয়েন্টের ফরম্যাটে নিতে হবে। তো আমাকে প্রথমে দেখতে হবে যে এটা কোন বিটের কথা বলছে। তো এটা আছে কত, 8 বিটের। তাহলে এক এক বিটের জন্য ফরম্যাটটা কিন্তু এক এক রকম। যেহেতু এটা 8 বিট, তখন হচ্ছে তার ফরম্যাটটা এরকম। ফরম্যাটটা কিরকম, তার সাইন বিটের, এটা হচ্ছে সাইন বিটের জন্য, এটা হচ্ছে এক্সপোনেন্টের জন্য, এটা হচ্ছে মান্তিসা ভ্যালুর জন্য। ঠিক আছে, আবারও বলতেছি, এটা হচ্ছে সাইন বিটের জন্য 1 বিট নির্দিষ্ট করা আছে। যেহেতু এটা 8 বিট, অর্থাৎ এই 8 বিটকে আমরা 3টা ভাগে ভাগ করব, সাইন, মান্তিসা আর এক্সপোনেন্ট। তাহলে সেই ভাগটা হচ্ছে, প্রথমটা থাকে সাইন 1 বিট, তারপরে 3 বিটের থাকে হচ্ছে মান্তিস, সরি, এক্সপোনেন্ট। তারপরে যে বাদবাকি যে কয় বিট থাকে, অর্থাৎ এখানে 4টা চলে গেলে বাদবাকি থেকে 4টা, সে 4টা বিট হচ্ছে নির্দিষ্ট করা রয়েছে মান্তিসার জন্য। ঠিক আছে, এখন এটা একদম ফিক্সড, এটা ম্যানুফ্যাকচারারদের ফিক্সড করা। ঠিক আছে, এটা 8 বিটের জন্য একরকম, আবার 64 বিটের জন্য আলাদা। ঠিক আছে, এখন এই যে এক্সপোনেন্ট ভ্যালু যেটা বলেছি, যে এটা 8 বিটের জন্য নির্দিষ্ট করা রয়েছে যে এটা সবসময় 3 বিট হবে। ঠিক আছে, এবং এইটা সবসময় মান্তিসা সবসময় 4 বিট হবে। এখন করতে গিয়ে হয়তো দেখা গেল মান্তিসা আমি একটা বিট পেয়েছি, তখন বাকি 3টা বিট হচ্ছে শূন্য দিয়ে ভরাট করতে হবে। অর্থাৎ এইখানে যদি শুধু একটা 1 পেতাম, তাহলে আমাকে এটা লিখতে হতো 1 0 0 0, এরকম একটা ব্যাপার। আর এই যে এখানে 3 বিট রয়েছে এক্সপোনেন্টের জন্য, এইটার একটা ব্যাপার রয়েছে, এইটার উপর হচ্ছে একটা বায়াস ভ্যালু নিয়ে কাজ করতে হবে, এবং সেটা ডিপেন্ড করবে এই 3-এর উপরে। বায়াস ভ্যালু, যেমন এখানে বায়াস ভ্যালুটা কিভাবে বের করব, যেহেতু আমি জানি যে 8 বিটের প্রসেসরের জন্য এক্সপোনেন্ট হচ্ছে 3 বিটের। ঠিক আছে, তাহলে সেইটাকে যদি আমি এই ইকুয়েশনে বসাই, তখন হচ্ছে আমি ওই 8 বিট প্রসেসরের জন্য একটা বায়াস ভ্যালু পাবো। তো আমি বললাম যে 8 বিটের প্রসেসরের জন্য নির্দিষ্ট হচ্ছে 3 বিট এক্সপোনেন্টের ক্ষেত্রে, তাহলে বায়াস ভ্যালুটা কি হবে, অর্থাৎ কে এর মান হচ্ছে 3। তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 3 - 1 মানে 2, 2 স্কোয়ার মানে 4, -1 মানে হচ্ছে 3। অর্থাৎ 8 বিটের জন্য বায়াস ভ্যালু হচ্ছে 3। আবার যখন আমার 32 বিটের জন্য, 32 বিটের ক্ষেত্রে আমার এক্সপোনেন্টের মান হচ্ছে 8 বিট, সেটা আমরা দেখবো পরে। ঠিক আছে, তো সেই 8 বিট থাকার কারণে তখন তাহলে বায়াস ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 7 মানে 128, -1 মানে 127। অর্থাৎ বায়াস ভ্যালুটা হচ্ছে এক্সপোনেন্ট কত বিটের রয়েছে সেটার উপর ডিপেন্ড করে হবে। এখন এই বায়াস ভ্যালুটা কোন কাজে লাগে সেটা আমরা দেখব। তা আমরা যেহেতু 8 বিটের কনভার্সনটা করছি, সেখানে আমার বায়াস ভ্যালু হচ্ছে কত, 3। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, যেমন 2.625 এইটাকে কনভার্ট করতে হবে ফ্লোটিং পয়েন্ট ফরম্যাটে, কত বিটে, 8 বিটের। তাহলে এটা নর্মাল যে কনভার্সন এট ফার্স্ট সেটা আমাকে করতে হবে। 0.625 এর জন্য যে কনভার্সন সেটা করলাম, এখানে পেয়েছি 101, আর 2 এর জন্য হচ্ছে কত, 10 পেয়েছি। ঠিক আছে, এটা বাইনারিতে আমি কনভার্ট করে নিলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, যে আমি 2.625 এই ডেসিমাল অংশের বাইনারিটা পেয়েছি 10,
0.101। ঠিক আছে, এটা হচ্ছে আমি এই পেয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমাকে একটা এক্সপোনেন্ট পার্ট অ্যাড করতে হবে। তাহলে এটা এই তো বলেছি যে ডেসিমালের ক্ষেত্রে এক্সপোনেন্ট হচ্ছে 10⁻, আর আমার বাইনারির ক্ষেত্রে এক্সপোনেন্টটা হচ্ছে 2⁻। এখন অ্যাড অ্যান এক্সপোনেন্ট পার্ট, তাহলে আমি এখানে পেয়েছি। আচ্ছা, তোমরা একটু কানেক্টেড থাকো, আমি একটু কথা বলছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ মিম, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, আমরা কি করেছি, যখন একটা ডেসিমাল ভ্যালু আমরা পেয়েছি সেটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করলাম। এরপরে নেক্সট যে পার্ট এখানে কনভার্সন প্রসিডিওরে রয়েছে, নেক্সট পার্ট হচ্ছে অ্যাপেন্ড 2⁻0 টু দ্য এন্ড অফ দ্য বাইনারি নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করেছি, বাইনারি ভ্যালুটার সঙ্গে 2⁻0টা অ্যাড করেছি। এখন আমি জানি যে কোনো কিছু পাওয়ার জিরো থাকলে ভ্যালু হয় কত, 1, রাইট? তাহলে সেটা গুণ দিলে কি হচ্ছে, আমার কিন্তু এইটার এটা সেম থেকে যাচ্ছে, অর্থাৎ এই ভ্যালু এবং এই ভ্যালু হচ্ছে সেম। তাহলে এইটা অ্যাপেন্ড করার পরে আমার একটা কাজ হচ্ছে নর্মালাইজেশনের কাজ। নর্মালাইজেশনটা কি করতে হবে, আমার এই যে দশমিক যে ভ্যালুটা আছে এইটাকে আমার এমন ভাবে সরাতে হবে যেন এটার বাম দিকে শুধুমাত্র একটা ডিজিট থাকে। তাহলে এখানে কি হচ্ছে, দশমিকের বাম দিকে আমার কয়টা ডিজিট রয়েছে, দুইটা ডিজিট, 1 এবং 0। তাহলে আমাকে কি করতে হবে, এই ডেসিমাল পয়েন্টটাকে সরাতে হবে। কোথায় সরাবো, বাম দিকে। তাহলে বাম দিকে সরালে আমার ডেসিমাল পয়েন্টটা আসে এখানে 1.0101 এরকম থাকে। আচ্ছা, দশমিক যেহেতু সরিয়েছি, তখন আমাকে কি করতে হবে, এক্সপোনেন্টের মানটাও কিন্তু চেঞ্জ করতে হবে। এটাও তোমরা ডেসিমালে পড়েছো, যেমন হচ্ছে 10⁻0 এরকম যদি থাকে, তাহলে এটাকে 10 দশমিক চেঞ্জ করে কিন্তু আমরা এটাকে 10⁻1 2 অথবা 10⁻−1 -2 এরকম বিভিন্ন ক্ষেত্রে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নর্মাল যে মনে রাখার জন্য যে টেকনিক, সেটা হচ্ছে যদি কখনো এক্সপোনেন্টের মান পজিটিভ হয় এবং দশমিকটা যদি আমি বামে নেই, তাহলে যে কয় ঘর বামে নেব আমার এইখানে সেই কয় ঘর পজিটিভ হবে। কারণ এখানে আমি এক ঘর বামে নিয়েছি, এই জন্য এটা এক ঘর বেড়ে গিয়েছে, 0 ছিল 1 হয়ে গিয়েছে। যদি আমাকে দশমিকটাকে এক ঘর ডানে নিতে হতো, তখন কিন্তু এইটা কমে -1 হয়ে যেত। ঠিক আছে, এইটা হচ্ছে আমার নর্মাল যে টেকনিক থাকে সেইটা, যে মনে না থাকলে এরকম টেকনিক। আচ্ছা, যাই হোক, তাহলে দশমিকটাকে চেঞ্জ করার কারণে এক্সপোনেন্টের মানটা আমার চেঞ্জ হয়ে গেল। ওকে, এবং এখানে তাহলে আমি বলেছি যে তিনটা জিনিস থাকে, তিনটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে সাইন। তো এটা যেহেতু একটা পজিটিভ ভ্যালু রয়েছে, তাহলে আলটিমেটলি এখানে আমি 0 বসিয়েছি, কারণ পজিটিভ মানে 0, নেগেটিভ মানে 1, তাহলে এখানে 0 নিয়েছি। ওকে, তাহলে এখন হচ্ছে আমি কি করব, এই যে দশমিকের পরে যে ভ্যালুটা রয়েছে এইটা তখন আমার কি হিসেবে কাজ করবে, মান্তিসা হিসেবে কাজ করবে। সাইন পেয়েছি, এরপরে মান্তিসাটাও পেয়ে গিয়েছি। মান্তিসা হবে কোনটা, যে এক ঘরের পরে দশমিক দিয়ে তারপরে ডানে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে আমার মান্তিসা ভ্যালু। মাইক্রোপ্রসেসর এভাবে কাজ করে, 0 1 0 1, এটা কিন্তু আমার মান্তিসা নিয়েছি। তাহলে বাকি রইলো কি, এক্সপোনেন্ট।
এখন এই এক্সপোনেন্টের জন্য হচ্ছে আমার বায়াস ভ্যালুটা কাজে ম্যাম লাগবে। একটা কথা ছিল, হ্যাঁ বলো। আমাদের আবার এক্স্যাক্টলি 12টায় মাহমুদ স্যারের একটা ক্লাস আছে, তো এই স্লাইডটা শেষ করে ক্লাসটা শেষ করলে ভালো হবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এক্সপোনেন্টের মান হচ্ছে আমার 8 বিটের জন্য বলেছি যে বায়াস ভ্যালু কত, 3। আবার 32 বিটের জন্য বায়াস ভ্যালু হচ্ছে 127। ঠিক আছে, একটু আগে আমরা এখান থেকে সেটা দেখেছি। তাহলে যেহেতু 8 বিট, তাহলে আমরা কি করব, বায়াস ভ্যালু যেটা রয়েছে সেইটার সঙ্গে আমি এই যে এক্সপোনেন্ট ভ্যালু রয়েছে এটা যোগ করব। তাহলে এখানে 2 এর পাওয়ার আছে 1, 1 এর সঙ্গে আমি 3টা যোগ করেছি, তাহলে হয়েছে 4। এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। এরপর ডেসিমাল ভ্যালুটাকে বাইনারিতে নেওয়ার পরে আমি এটা পেয়েছি, এইটাকে জাস্ট আমি নিয়েছি এক্সপোনেন্ট হিসেবে। তাহলে এভাবে আমি সাইন পেলাম, এক্সপোনেন্ট পেলাম, এবং মান্তিসাও পেলাম। ঠিক আছে, ম্যাম এবং থ্রিটা এটাকে কোন জায়গা থেকে আসছে? 3, এই যে 3 জি আমি একটু আগে দেখিয়ে আসলাম যে 3 হচ্ছে কি আমার এক্স, এই যে ফরম্যাট 8 বিটের জন্য মাইক্রোপ্রসেসর ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে এক্সপোনেন্টের জন্য তার 3টা ঘর আছে। ঠিক আছে, এই 3টা ঘর আছে, এইটা আমি কে এর কাছে বসিয়েছি। তাহলে 2 টু দি পাওয়ার 3 - 2, সরি 3 - 1 মানে 2 স্কোয়ার 4, -1, অর্থাৎ এখানে বসানোর পরে আমি 3 পেয়েছি, সেই 3টা বসিয়েছি, এবং এটা 8 বিটের জন্য ফিক্সড। আর এই 32 বিট হলে সেটার জন্য এখানে হতো 127। জি ম্যাম, ঠিক বুঝতে আছে, পারছি। ওকে, তাহলে এটাকে আমি হেক্সা হিসেবে কনভার্ট করে হেক্সা হিসেবে লিখতে পারি চাইলে। তো এইভাবেই আসলে কনভার্সনটা হয়। তোমরা এটা দেখে নিও, আবার এই পরবর্তীতে হয়তো একটা কনভার্সনের টেকনিক রয়েছে। যাই হোক, এটা হচ্ছে তোমরা রফিকুজ্জামান বইয়ের ফার্স্ট চ্যাপ্টার পাবা, দেখে নিও। আর যদি তারপর বুঝতে সমস্যা হয় আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তা আমি একটু দ্রুত দ্রুত অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, ID 1। ID 2, 3,